হ্যালো এভরিওয়ান, শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর, লেখিকা ডায়না ইমরোজ লাকি, ভয়েস বাই আরবি, পর্ব 9। সূর্য উঠেছে, একদম মাথার উপরে, কুয়াশা মোটেই নেই। শামসুলের বাড়িতে কিছু গ্রামবাসী ভিড় রেখেছে। আজ সকালে একটা নর্দমার পাশে পাঁচুকে পেয়েছে। সমস্ত শরীর ধবধবে সাদা ছিল। মনে হয়েছে কেউ শরীরের রক্ত চুষে নিয়েছে। মুন্ডুটার সাথে ছিল না। পাঁচুর মা চিৎকার করে কাঁদছে। শামসুল পাশে মাথায় হাত দিয়ে বসে আছে। তার প্রথম একটি কন্যা সন্তান হয়। ভূমিষ্ঠ হওয়ার পরপরই মারা যায়। এরপর দীর্ঘ একটা সময় কেটে যায়। এরপর পাঁচু জন্ম নেয়। পাঁচুর জন্মের সময় সবাই বেশ খুশি ছিল। আজ খুশিটা হারিয়ে গেল। একজন লোক গিয়ে রসিক তালুকদারের কাছে সংবাদ পৌঁছায়। সে বলেছে এই বিষয়ে দারোগার সাথে কথা বলবে, তদন্ত করবে। আপাতত বিষয়টা নিয়ে যেন মাথা না ঘামানো হয়, গ্রামের দুর্নাম হবে। রশিদ তালুকদার চায় না তার গ্রামের দুর্নাম ছড়াক। দুপুরের পর পাণ্ডুর জানাজা সম্পন্ন হয়। সুফিয়ান ও তার সাথে 4 জন চোর উপস্থিত ছিল। সুফিয়ান তার ঘরের সামনে বসে আছে, হাতে সিগারেট, মুখে চিন্তার ছাপ। বদরু, হাবলু, সোলেমন, লাল মিয়া পার্টিতে বসে আছে। সুফিয়ানের ধোঁয়া ওদের দিকে যাচ্ছে। লাল মিয়া বলল, আজ আমাদের কি কাজ দেওয়া হবে, নাকি চলে যাব? কেন, আজ কি হয়েছে? লাল মিয়া কিছুটা বিব্রত হলো। না, আপনি দেখছি খুব চুপচাপ সিগারেট টানছি, এজন্যই চুপচাপ। সোলেমানের কাজ আজ রাত থেকে শুরু। বদরু, ওইখানে কোদাল আছে, রাস্তার পাশে পূব আর উত্তর এর কোনাকুনি জমিটা আমার। জমিদারের ছেলে আদিবের থেকে বর্গা নিয়েছি। তুই ওখানে চলে যা, খালি অংশের মাটিগুলো চাষের জন্য উপযোগী কর। বদরু হাতে কোদাল নিয়ে চলে যায়। সুফিয়ান এর সিগারেট শেষ, আরেকটা ধরল। বাকি রইল হাবলু আর লাল মিয়া। ওরা ওদের দায়িত্ব পাওয়ার জন্য অপেক্ষাকৃত। দুজন উসখুস করছে। সুফিয়ানকে নীরব দেখে হাবলু বলল, আমাদের কি কাজ দেবেন? লাল মিয়া, প্রতি রাতে দুই ঘন্টা 2-1 জন্য নর্দমার দিকে উকিঝুঁকি মারবি, পারবি না? পারবো। আর দিনে আমার খেতে চাষ করবি। হাবলু, তোর চাষাবাদে জলের ব্যবস্থা করে দিবে, আমিও তোদের সাহায্য করবো, বুঝেছিস? বুঝেছি, এখন যা, কাজে লেগে পড়। সন্ধ্যার সময়টা ঘরের সামনের আলো জ্বালিয়েছে। তার চারপাশে ঘিরে সবাই বসে আছে। রশিদ বসে বসে পান চিবোচ্ছে আর একটু পর পর পিকদানিতে পিক ফেলছে। ঠোঁট লাল। অলুইয়ের সোনালি আলোয় তার পরনের ঝলকানো পোশাক আরও ঝলমলিয়ে উঠছে। অলুইয়ের আশেপাশে আদিব, আরিফ এবং সায়েম এবং রায়ান, বেবুন্নেসা সবার জন্য চায়ের ব্যবস্থা করে। নিজের হাতে চা বানিয়েছে আজ। অলুইয়ার তাপে সেও বসে। সে গম্ভীর গলায় রশিদকে উদ্দেশ্য করে বলল, একটা কথা বলার ছিল, যদি তুই অনুমতি দিস তবে বলবো। পিক ফেললেন পিকদানিতে রশিদ। এরপর জবাব দিল, তুই আমার আদরের বোন, অনুমতি চাইছিস কেন? ফারদিনের বিয়ের বয়স হয়েছে, যুবতী মেয়ে, এখনই সময় বিয়ের। সংস্কার বলে একটা কথা আছে, যত দ্রুত বিয়ে দিবি সম্মান বেঁচে যাবে। ওকে কে বিয়ে করবে? ওকে বিয়ে করলে তো আমরাই। বাকি কথা গিলে ফেললো সায়েম। তার কাঁধে হাত রেখে আরিফ, ওকে কে বিয়ে করবে মানে? আমাদের মেয়ে কত সুন্দরী, বিয়েতে আমরা স্বর্ণ অলঙ্কার সবই তো দেব। রশিদ নড়ে চড়ে বসল। আতিফ চা পান করছে। বিয়ের আলাপে সে মতামত পোষণ করল না। রশিদ বলল, ভেবে দেখব। প্রতিটি সিদ্ধান্তে ভেবেচিন্তে নেওয়া উচিত। কি উচিত কিনা? উচিত। আমার 4 ছেলের একমাত্র বোন ফারদিনা, ওদের মতামত নিতে হবে। আমরা এ বিষয়ে পরে আলাপ করব। কুদ্দুস উপস্থিত হলো লণ্ঠন হাতে। খামার থেকে এসেছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে এসেছে। কুদ্দুস বলল, কি নিয়ে আলাপ হচ্ছিল? মুখে অজানা হাসি। জেবনেসা বলল, ফারদিনার বিয়ে নিয়ে। আমিও এখনও বিয়ে করিনি, বলল কুদ্দুস। এরপর হেসে উঠল। সেই সাথে সায়েম, রায়ান, আবিরও হেসে উঠল। তুই কি ভাবছিস, তুই সর্দারের মেয়ে বিয়ে করবি? রশিদ জিজ্ঞেস করলো। আপনি বললে আমার কোনো আপত্তি নেই, বলে লজ্জা পেল যেন। সবাই আর কথা শুনে হেসে ফেলল। রশিদ বলল, ফারদিনা তার বোনের মতো। তোর ছোট বোন কি হয়? বোন বুঝেছি আমি।
গতকাল সুফিয়ান আদিবের সাথে দেখা করতে গিয়েছিল। দুর্ভাগ্যবশত দেখা হলেও কথা হয়নি। আজ তার সাথে দেখা করতে যাবে বলে নিশ্চিত করলো, তবে এখনও হয়নি। রাতের খাবার তৈরি করছে, চুলায় ভাত বসিয়েছে, সিদ্ধ ভাতের ঘ্রাণ আসছে। ভাত পুরোপুরি হতে আরও 10 মিনিটের মতো বাকি। নিভ কলম দিয়ে সাদা কাগজের গল্প লিখছে। 10 মিনিটে 5 থেকে 6টা লাইন তৈরি করা যাবে। এমন সময় নুপুরের আওয়াজ ভেসে আসে। লেখা বন্ধ করলো। আশেপাশে আর কোনো ঘর নেই। একবার এড়িতে সে একা থাকে। ঠকঠক শব্দ আসলো। দরজা ঠোকা দিচ্ছে। কিছুক্ষণের জন্য ফারদিনাকে সন্দেহ করলো, এরপর দরজা খুলে দিল। দরজার ওপাশের মানুষটাকে দেখে অবাক হলো। বাইজি কন্যা মেহের, আপনি এত রাতে এখানে? ভেতরে আসতে বলবেন না? সুফিয়ান সেকেন্ড 2 চুপ থেকে বলল, আসুন। আপনার ঘরটি অসাধারণ। এর ভেতরে অসাধারণ, বেশ পরিপাটি, সাজানো গোছানো। মিথ্যা বলছেন? ভাতের গন্ধ আসছে। চুলায় নিশ্চয় ভাত। হ্যাঁ। আপনি এত রাতে এখানে কেন? আপনাকে দেখতে এলাম। খোঁজ পেলেন কীভাবে? রায়ান দিয়েছিল। চোখ পড়ল টেবিলে কিছু বই সাজানো। 3য় সারির বইয়ের নাম শিরি ফারহাদ। মেহর জিজ্ঞেস করলো, আপনার জীবনে শিরি আছে? আছে। সে কি ফারদিনা? ভাতটা নামিয়ে আসি। আসুন। ভাত নামিয়ে সুফিয়ান আসলো। মেহের বেতের চেয়ারে বসে আছে। মাঝে ছোট একটা টেবিল, তার উপর লণ্ঠন। লণ্ঠনের সামনের চেয়ারে এসে বসে সুফিয়ান। 1 কাপ চা দিল মেহেরের দিকে। মেহের বলল, চা আপনি বানিয়েছেন? হ্যাঁ, চা ভালোই বানাই, খেয়ে দেখুন। আপনি খাবেন না? 1 কাপ খেয়েছি, বেশি খেলে ঘুম ধরবে না। আপনি অনুমতি দিলে একটা সিগারেট ধরাই। আচ্ছা। সুফিয়ান সিগারেট বের করে ম্যাচ দিয়ে ধরালো। লম্বা একটা টান দিয়ে ধোঁয়া ছাড়লো। মেহের তাকিয়ে থেকে বলল, আপনি যেভাবে বসে সিগারেট টানছেন দেখে ইংরেজদের মতো লাগছে। ভালো লাগছে। সুফিয়ান চাপা স্বরে হেসে উঠল। অসাধারণ হাসি। মেহের বলল, এর আগে এত সুন্দর হাসি দেখিনি, আজই দেখছি। বলল, আপনার হাসি অনেক সুন্দর। ফারদিনাও বলেছে। মুখে বলেনি, তবে ওর চাহনি দেখে বুঝেছি। সবার চাহনি দেখে মনের কথা ধরতে পারি। বলুন তো আমি কি ভাবছি? আপনি ভাবছেন লোকটা আমার জন্য বিরক্ত নয় তো? সত্যি তাই ভেবেছি। বললেন না তো আপনার জীবনের সিঁড়িকে? এখনই বলবো না কেন? যাকে ভালোবাসি তাকেই বলেনি। আমি এসেছি বলে বিরক্ত হয়েছে একটু? কেন এসেছেন এখনো পরিষ্কার করে বলেননি। জানতে এসেছি আপনার জীবনের সিঁড়িকে। অন্য একদিন বলবো। সেদিন আমাদের বাড়িতে আসবেন। আমি ঠিকানা লিখে দিয়ে যাচ্ছি বলে একটা সাদা কাগজে কিছু লিখল। কাগজটা সুফিয়ানের দিকে এগিয়ে দিল। সে নিল। তাহলে আজ উঠি। সুফিয়ান এখন তালুকদার বাড়ি যাবে। আদিবের সাথে কথা বলে দ্রুত ফিরবে। সঠিক সময়ে ঘুম দরকার, না হলে বিষণ্ণতা দেখা দেয়। আর চাঁদ যেন একটু দ্রুতই দেখা দিল। পূর্ণিমার চাঁদে নাকি সুন্দর হয়। রাতটা চাঁদের মৃদু আলোয় আলোকিত। চাঁদের আলো ধরেই তালুকদার বাড়ির পথে হাঁটছে সুফিয়ান। আদিব বাড়ির সামনে দাঁড়িয়েছিল, সিগারেট টানছে। সুফিয়ানের সাথে দেখা হয়। আদিব আগ বাড়িয়ে বলল, আমি জানি তুই কি বলতে এসেছিস। যাকগে, সেসব ছাড়। সন্ধ্যা থেকেই তোর জন্য অপেক্ষা করছিলাম। জানিস তো আমার বাকি 3 ভাইয়ের সাথে একদম মানসিকতা মিলে না। জানি আদিব ভাই। কিসের আদিব ভাই? তুই আমার বন্ধু। আমি তোকে ভাইটার চোখে দেখি না। তুই ডাকবি তো? ডাকবো। শামসুল আসছিল বলে একটা সিগারেট সুফিয়ানের দিকে এগিয়ে দিল। ও খুব কষ্ট পাচ্ছে। চাচা কি বলল? টাকা দিয়েছে। ওর বউ নাকি অসুস্থ হয়ে পড়েছে, চিকিৎসার জন্য শহরে নিতে হবে। সুফিয়ান সিগারেটটার ধোঁয়া ছেড়ে বলল, কত দিয়েছে? 15 টাকা। কি বলছিস, এত টাকা? আব্বা শুধু দিয়েছে না, বড় আর অনেক কথাও শুনিয়েছে। টাকা হজম হওয়া এত সহজ না, জানিস তো। ভেতরে চল। না, যাবো না এখন। কেন? অসুবিধা কোথায়? সুফিয়ান সিগারেট ফেলে দিল। তোর মামাতো ভাই এসেছে? না, আগামীকাল আসতে পারে, নিশ্চিত নয়। ওকে দিয়ে তোর কাজ কি? কিছু না, চল। ঝিলমিলের হাতের 1 কাপ চা খেয়ে আসি। ঝিলমিল রান্নাঘরে বসে কুদ্দুসের সাথে রান্নার কাজ করছিল। এমন সময় ডাক পড়ে আদিব বলল, আমাদের দুজনের জন্য 2 কাপ চা আমার ঘরে নিয়ে আয়। ঝিলমিল সুফিয়ানকে গভীরভাবে লক্ষ্য করে বলল, তোমরা যাও, আমি নিয়ে আসতেছি। আদিবের ঘরটা হল ঘরের কাছেই। ঘরটা থেকে পুকুরটা স্পষ্ট দেখা যায়।
পুকুরের জল কখনো কখনো মাছের সাঁতারের ঢেউ উঠে, সেটাও দেখা যায়। সুফিয়ান বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরালো। চিন্তিত ভঙ্গিতে আদিবকে লক্ষ্য করে বলল, আমি একটা বিষয় ভেবে পাই না। কোন বিষয়? আদিব কিছু দলিল নিয়ে ঘাটাঘাটি করছে। পাঁচুকে কারা মারল? শামসুল সামান্য একজন কৃষক, শত্রু নেই, তাহলে ওকে এভাবে কারা মারল? হয়তো পূর্বপুরুষদের শত্রু। না, এর পেছনে ওরও কারণ থাকতে পারে, যা আমরা দেখছি না। তুই কি বলিস? আদিব ঢোক গিলে বলল, এরকম কিছু হবে, সেসব ছাড়। চা চলে এসেছে, চা পান কর। ঝিলমিল 2 কাপ চা নিয়ে উপস্থিত হয়। 1 কাপ আদিবের দিকে দিয়ে এগিয়ে দিতে বলল, তোমায় সর্দার এখনই ডাকতেছে। আদিব সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, তুই থাক, আমি আসছি। ঝিলমিল সুফিয়ানের দিকে চা এগিয়ে দিয়ে বলল, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। তুই মিথ্যা বলে আদিবকে যেতে বললি কেন? তুমি বুঝা ফেলাইছ? কে মিথ্যা বলে আর কে সত্য বলে তা বোঝা যায়। এখন বল, মিথ্যা বলল কেন? আজ পূর্ণিমার রাত অনেক সুন্দর হয়। ফারদিনা চাইছে তুমি ওরা লইয়া একটু ঘুরে এসো। আজ আমার সময় নেই, তাছাড়া চাচা আছেন বাড়িতে। জেনে গেলে আমাকে উনি অসৎ ভাববেন। তোমার আলিমনগরের সবাই জেনে, তোমার মতো সৎ পোলা আর নাই। যাও, সমস্যা হইব না। সবার চোখের ফাঁকি দিয়ে ঘুরে বেড়ানো অন্যায়, জানিস তো? এটা কোথায় বলা যাবে? আমার বাইরে, বলে মৃদু হাসল। আমার বইয়ে, বলে মৃদু হাসলো। তার মানে তুমি যাইবা না? সুফিয়ান চায়ে এক চুমুক দিয়ে বলল, শিমুল তলায় অপেক্ষা করছি। যা, ওকে পাঠিয়ে দে। আর শোন, ওকে বলবি চুলগুলো খোপা করে আসতে, মনে থাকবে? সুফিয়ান হাতে বাঁশি নিয়ে শিমুল গাছ তলায় বসে আছে। সুর ধরার চেষ্টা করছে, অথচ নতুন সুরের সন্ধান করতে পারল না। উদাসীন লাগছে। দৃষ্টি এলোমেলো করে ফেলল। ডান দিকে খোলা মাঠের সংস্পর্শ শিমুল গাছ। ঠিক তার বাঁ দিকে তালুকদার বাড়ির পথ। ফারদিনা লণ্ঠন হাতে আসছে। সুফিয়ান এর চোখে পড়ে সেদিকে। মনের অজান্তায় ঠোঁটের ফাঁকে হাসি চলে আসে। বাঁশির সুর তৈরি হলো। ফারদিনা শুনছে। এই সুর সেদিনের সুরের মতো নয়, এজন্য প্রেমের বার্তা। ফারদিনা লণ্ঠন হাতে বসে তার পাশে, লণ্ঠন রেখে দেয় এক পাশে। সুফিয়ান সুর থামিয়ে বলল, কেমন লাগলো? খুব সুন্দর। আজকের সুরের কে ছিল? কাউকে কাছে টানা। কে সে? তুমি বলে সুফিয়ান হেসে পুনরায় বলল, খোপা চুলে সুন্দর লাগছে, কিন্তু একটা জিনিসের কমতি আছে। সেটা কি? মালা। আমার বুঝি মালা দেওয়া উচিত ছিল। সুন্দর লাগছে না নিশ্চয়ই, আগামীকাল পরব। সুফিয়ান পাঞ্জাবি পকেট থেকে গোলাপ ফুলের একটা মালা বের করল। ফারদিনার চুলের খোপায় গুঁজে দিল। সে বেশ অবাক হলো, বেশ খুশিও হলো। বলল, তুমি কিনে এনেছ? আমিই বানিয়েছি। গোলাপ আমার পছন্দের ফুল, আমার হাতে লাগানো গাছ। গন্ধটা সুন্দর না? সুন্দর। তুমি খুশি হয়েছ? অনেক খুশি হয়েছি। আজ পূর্ণিমা। আজ কেন বেড়াতে চাইলে? কি আছে এতে? আজকের রাতটা সুন্দর, অনেক আলোকিত হয়। চারিদিকে তাকিয়ে দেখো কত আলোকিত, সুন্দর না? খুব সুন্দর। তুমি অনুমতি দিলে আমি একটা সিগারেট ধরাবো। ধোঁয়া আমার দিকে আসবে, দেখো। সুফিয়ান সিগারেট ধরিয়ে ফুঁকে সরু ঠোঁটে ধোঁয়া ছাড়ল। ধোঁয়া উড়ে ফারদিনার দিকে গেল। সে উচ্চস্বরে হেসে উঠল। সুফিয়ান বলল, তুমি অল্পতেই খুশি হয়ে যাও, চলো হাঁটি। খোলা মাঠের মাঝ বরাবর পর্যন্ত দুজন চুপচাপ। ফারদিনা কথা না বলে চুপচাপ থাকতে পারে না, কষ্ট হয়, দম আটকে আসে। সুফিয়ান বলল, কিছু বলো। তোমার চরিত্রের খবর কি? ওদের আজকে কাজ বুঝিয়ে দিয়েছি। কিছু কাজ আজ করেছে, আগামীকাল থেকে সময় মতো কাজে আসবে। তোমার ওদের নিয়ে পরিকল্পনা কি? ভালো মানুষ হিসেবে গড়া, খেটে খাওয়ার আনন্দ, অন্যায় থেকে দূরে থাকা। চোর কখনো ভালো হয় না। এখন তোমার ভয় ওরা দুদিন আসবে ঠিকই, এরপর সুযোগ বুঝে তোমার ক্ষতিটাই আগে করবে, দেখে নিও। ওরা পরিবর্তন হবে, আজ ওদের দেখে বুঝেছি। আরেকটা সিগারেট ধরাও। সুফিয়ান ধরিয়ে বলল, বাঁশি বাজাবে? আমি পারি না। চেষ্টা করো। ফারদিনা আইলের উপর বসে, পাশে সুফিয়ান বসল।
বাঁশির সুর ধরলো, কিন্তু সুরের কোনো মানে হলো না। সুফিয়ান হেসে উঠল। তার হাসিতে ফারদিনাও হেসে উঠল। হাসি থামিয়ে ফারদিনা বলল, তুমি আমাকে শিখিয়ে দেব অন্য একদিন। ফারদিনা কিছুক্ষণ নীরবে নিভৃতে সুফিয়ানকে দেখল। এরপর দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি সবসময় পাপ পুণ্যের হিসেব করো, প্রেম পাপ নাকি পবিত্র? সুফিয়ান নিঃশ্বাস ভারী করে বলল, প্রেম পবিত্র, কিন্তু মানুষ প্রেমকে পাপ করে তোলে। একটা প্রেমের ছন্দ শোনাও। প্রদীপ জলে মনের কোণে, তোমার চোখে সুখের ঢেউ, সন্ধ্যার মিষ্টি হাওয়া বলে তুমি মিষ্টি কেউ। তুমি হাসলে রাতটা জাগে, তারারা গায়ে মৃদু গান, প্রেমে ভেজে প্রদীপ শিখা, তুমি আমি এক স্বপ্নমান। মাঠের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে সুফিয়ান, পাশে ফারদিনা। সুফিয়ানের শালটা দমকা হাওয়াতে উড়ছে। মাঠের শেষ প্রান্তে তীব্র বাতাস, যেন ঠান্ডা শুরু প্রথম ধাপ এখানে শুরু হয়। ফারদিনা বলল, তোমার বাবা মা নেই? না, দুনিয়া থেকে চলে গেছে আমায় একা রেখে। কীভাবে মারা যান? মায়ের জন্ডিস হয়, টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি। 1869 সালের 30 অক্টোবর, রোজ বুধবার বেলা ঠিক 11:30টায় আমার মা মারা যান। তার শোক সহ্য করতে না পেরে আব্বাও কিছুটা সময়ের মধ্যে মারা যান। সুফিয়ান ফারদিনার মুখোমুখি হয়ে বলল, আমিও যাকে ভালোবাসি সে মানুষটা আমার জীবন থেকে চলে যাওয়ার আগে যেন সৃষ্টিকর্তা আমাকে নিয়ে নেয়। আমার কখনো কখনো কী মনে হয় বলো, আমি অনেক বেশি সুখী। বাকি সুখ পাওয়ার আগেই বোধহয় আমি দুনিয়া থেকে চলে যাব। এগুলো তো আমার মনের ভুল। আমাদের ভাগ্যে কী আছে আমরা জানি না, তবে সবসময় আশা রাখতে হয় আমরা ভালো কিছু পাবো। আমরা সৃষ্টিকর্তার উপর যেন ভরসা রাখবো, তিনি ঠিক তেমনই উপহার দিবেন, বুঝছো? সুফিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চারিদিক দেখলো, বলল, আমার মনে হচ্ছে কেউ লুকিয়ে লুকিয়ে আমাদের উপর নজর রাখছে, চলো ফিরে যাই। যেতে যেতে ফারদিনা বলল, তুমি কি নাচ পছন্দ করো? কেন? ওই দিন তো আমি বাইজিদের নাচ দেখলে এজন্য মনে হলো। ভুলবশত ওদের নাচ দেখে ফেলেছি। ওরা অনেক সুন্দরী, মেহের কাশ্মীরের সুন্দর না? তোমার থেকে বেশি নয়। বাড়ির কাছাকাছি তারা চলে আসে। সুফিয়ান একবার হয়ে দাঁড়িয়ে আশেপাশে দেখলো, অজানা কারোর নজর টের পাচ্ছে। নিশ্চয়ই কেউ নজর রাখছে, কিন্তু কাউকে দেখা গেল না। ফারদিনা প্রাচীরের দরজা খুলে প্রবেশ করতে সুফিয়ান বলল, শোনো, কিছু বলবে? পূর্ণিমার চাঁদের চেয়েও তুমি সুন্দরী। সকাল সকাল রসিক তালুকদারের খোঁজে আসেন গ্রামের দারোগা নুরুল হুদা খান। ঘরের সামনে চেয়ারে বসে আছেন। রসিক তালুকদার হাতে ছড়ি নিয়ে ঘরের ভেতর থেকে বেশ গম্ভীর মুখে বের হন। দারোগার বিপরীত চেয়ারে বসল। কুদ্দুস চা নিয়ে আসে, চা দিয়ে দিয়েছে কাচের পাত্রে। রশিদ বলল, অতিথিদের রূপার পাত্রে চা দিবে, এটা কতবার বলেছি? জি, অনেকবার। তাহলে ভুলে যাস কেন? কুদ্দুস এর মাথা নিচু। এরপর থেকে অতিথিদের রূপার পাত্রে চা দিবি, মনে থাকবে? থাকবে। দারোগা নুরুল হুদা খান বলল, আমাকে এত সম্মান দেখানোর কিছু নেই। গতকাল আমার চিঠি নিশ্চয় পেয়েছেন, কি বুঝলেন? রশিদ বলল, আপনার শার্টটা বানান ভুল ছিল, নিব কলমের কালি কম ছিল। কুদ্দুস রশিদের কথা শুনে দাঁত বের করে হেসে উঠল। নুরুল গলা পরিষ্কার করে নড়ে চলে বসলো, বলল, আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করেছি আর আপনি তামাশা করছেন? চা ঠান্ডা হয়ে যাবে, আগে চা পান করুন। চা পান করলে কী হয় জানেন? না। চা মন সতেজ রাখে, চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের পনিফেলন দূর করে। ভাবছেন আমি কি করে জানলাম? বলছি। ডক্টর এড্রিয়ান চার্লসের একটা বই থেকে আরও অনেক কিছু জেনেছি, পরে বলবো। আপনার প্রশ্ন বলুন। নুরুল বিরক্তি স্বরে কিছু বলতে চাইল। তাৎক্ষণিক বাড়ির চৌহদ্দি পেরিয়ে 3 জন রাইডার্স ভেতরে প্রবেশ করে। দুজনকে দেখে দেশীয় বলে মনে হচ্ছে। বাকি একজনকে দেখে রাশির চোখ ভাস করে তাকালো। যুবকটিকে ভিনদেশি মনে হলো। গায়ের রং উজ্জ্বল গমের মতো, চোখ দুটো ধূসর নীল, পাহাড়ের বরফ গলা জলের মতো স্বচ্ছ, ঘন বাদামি চুল বাতাসে উড়ে পড়ে কপালে।
মুখে হালকা দাড়ি, তাতে এক অদ্ভুত পুরুষালী আকর্ষণ। সে লম্বা, সুদর্শন, পেশিবহুল, চোখে নরম এক উষ্ণতা যা তাকে করে তুলেছে এক রহস্যময় ও সুদর্শন যুবক। বয়স আনুমানিক 30। দেশীয় ছেলে দুজন অশ্বপ থেকে নেমে আসে, রশিদকে প্রণাম করে, বলল, সর্দার, ও হচ্ছে আজমত নুরবেক। বলে আজমাতের দিকে দেখালো। আজমাত অশ্বপ থেকে নেমে বলল, সিজদিন আইল আবদান কোচ মেন সায়াকাতাপ কেলদিম। কুদ্দুসের কথা শুনে রশিদ ফিসফিস করে বলল, কি বললেন উনি? মনে হয় আমায় গালি দিছে। পাশ থেকে দেশীয় ছেলেটি বলল, না, ও বলেছে আপনাদের গ্রামটা অনেক সুন্দর, আমি ঘুরে এসেছি, ওরা হচ্ছে কিরগিজ। রশিদ বিড়বিড় করে বলল, এই ইংরেজ বিল্লাই আমাদের বাড়ি আসলো কেন? দেশীয় ছেলে মিজানুর রহমান আলিমনগর গ্রামের বাসিন্দা, রশিদ তালুকদারের পরিচিত। মিজানুর রশিদকে বলল, চাচা, আজমাত কিরগিজ একজন পর্যটক, গ্রামটিও ঘুরে ঘুরে দেখবে আর এই গ্রামটি সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করবে। তার জন্য আপনার সাথে কথা বলা দরকার। রশিদ গলা পরিষ্কার করে বলল, কিসব ভাষায় কথা বলছে? মনে হচ্ছে আমায় গালাগালি করছে। ওর সাথে কথা বলবো কিভাবে? আজমাত বাংলা বলতে পারে। কি বলছিস? হ্যাঁ, আমাদের দেশে আসার জন্য বাংলা শিখেছে। রশিদ বলল, আমি এখন কথা বলতে পারবো না। আমার সাথে দারোগা সাহেবের একটা বিশেষ আলাপ করতে এসেছে, তাকে এখন সময় দেব। থেমে কুদ্দুসকে লক্ষ্য করে বলল, কালু, অতিথিকে অতিথিশালায় নিয়ে যা, ভালো মন্দ আপ্যায়ন কর, বুঝছিস? বুঝেছি। আজমাত নুরবেককে কুদ্দুস অতিথিশালায় নিয়ে যায়। মিজানুর শেষ এবং সাথে আরও একজন রাইডার্স চলে যায়। রশিদ পুনরায় চেয়ারে বসেন। ওপাশে বসল নুরুল। রশিদ মুখে পান ভরে বলল, আমি বরাবরই অতিথিদের সম্মান করি, যেমন আপনিও আমার অতিথি। এখন আপনাকে ছেড়ে যদি আজমাতের সাথে কথা বলি, তাহলে আপনার অপমান হবে কি না? নুরুল দৃঢ়কণ্ঠে বলল, হয়তো। যাকগে, আপনার প্রশ্ন করুন। আপনার গ্রামে বেশ কয়েকদিন ধরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। 3 দিন আগে শামসুল নামের এক কৃষকের ছেলে নিখোঁজ হয়, এরপরও লাশ পাওয়া যায়। এগুলো কি হচ্ছে? রশিদ পিকদানিতে পিক ফেলে বলল, এগুলো কি হচ্ছে আমি কি করে বলবো? আপনি দারোগা, আপনি তদন্ত করুন, তবে না উত্তর মিলবে। আপনি বরাবরই অপ্রীতিকর কথা বলেন, মুখের ভাষায় যেন আগুনের স্ফুলকি। রশিদ নীরব কণ্ঠে বলল, দারোগা সাহেব, মুখের ভাষা টানছেন কেন? যা সত্যি তাই বলেছি। এতে আপনার গ্রামের দুর্নাম হবে। এরকম ঘটতে থাকলে সবাই আপনার দিকে আঙুল তুলবে। এরকম সাহস কারো নাই। শামসুলের ছেলের জন্য খুবই খারাপ লাগছে। অবুঝ শিশু ছিল। রশিদের কণ্ঠে ব্যাকুলতা। নুরুল বলল, আজ আমি আসি। আপনি আপনার অনুযায়ীদের আজ থেকে আরও সতর্ক করে দিবেন। আমিও তদন্ত করছি, বলে চলে যায় নুরুল। সায়েম আর রায়ান রশিদের কাছে আসে। সায়েম বলল, আব্বা, আপনি শুধু একবার আদেশ দেন, ওই দারোগার মুন্ডুটা আলাদা করে দিন। রশিদ বসা থেকে দাঁড়িয়ে বলল, অস্থির হলে হবে না, গ্রামের মানুষের দেখাশোনার দায়িত্ব আমার, তাদের অসুবিধা হলে আমার কাছে আসবে, মাথা ঠান্ডা রাখ। রায়ান বলল, আমরা সত্যি অবাক হচ্ছি, কীভাবে ওর ছেলেটা মারা গেল, আর এ আমাদের দিকে আঙুল তুলছে। রশিদ বলল, ছাড়, নতুন অতিথি এসেছে, তার খেয়াল রাখ। কিরগিজ ছেলে, এখানে আপ্যায়নের ত্রুটি থাকলে বিদেশে গিয়ে আমাদের নামে দুর্নাম করবে, আমরা তার খেয়াল রাখব। রশিদ একটু চিন্তিত ভঙ্গিতে বলল, আচ্ছা, ছেলেটির সঠিক উদ্দেশ্য কী রে? রায়ান বলল, ও একজন পর্যটক, সারা দেশে ঘুরে ঘুরে দেখে, বিভিন্ন তথ্য সংগ্রহ করে। তোরাও যা ওর ঘরে, গিয়ে কিরগিজ সম্পর্কে কিছু জান। শুনেছি কিরগিজস্তানে অনেক সুন্দর, পাহাড়, হ্রদ সব মিলিয়ে আকর্ষণীয় জায়গা। আপনি যা বলবেন। ঝিলমিল হাতে সকালের খাবার নিয়ে ফারদিনার ঘরে উপস্থিত হয়। ফারদিনা আয়নার সামনে বসে চুল বাঁধছে, কালো রঙের সিল্কের শাড়ি পরেছে, কপালে কালো টিপ। ফারদিনা নুপুরের শব্দ পেল, ঘুরে তাকালো, এতক্ষণে তোর আসতে হলো? সারাদিনে ঘরে বসে থাক। ওইদিকে বিলাতি এক বাবু এসেছেন। কি বলছিস? কে এসেছে? কিরগিজ বাবু।
আজমাত নুরবেক অনেক সুন্দর, মনে হয় পর্যটক। কোথায় আছে এখন? অতিথিশালায়। কোন ভাষায় কথা বলে? তাদের ভাষায়। শুনেছি বাংলাও বলতে পারে। সুফিয়ান থাকলে এখন ভালো হতো, কিরগিজ ছেলে দেখতে পেত। ভালো হতো না বল? সব কিছুতে ওরে টানছো দেখছি, ভালোবাসা ফেলাইছো, তাই তো? ফারদিনা বুকে থুতু দিয়ে মৃদু হাসি, থুতনি বুকের দিকে নিয়ে মৃদু হাসি, এরপর মাথা ঝাঁকায়। ওরে কইছো না? ওরে কইছো না কেন? কখন কে আইসা খোলা জায়গায় ফসল ফলায় কে জানে, বলে খাবারের থালা থেকে খাবার তুলে নিজের মুখে দিল। ভয়ে। কার? যদি আব্বা ভাইরা জানতে পারে। সুফিয়ানকে তারা খুব বিশ্বাস করে, কিন্তু সে একজন কৃষক, এই সম্পর্ক যদি মেনে না নেয়। ঝিলমিল বলল, ধুর, আগে খারাপ কিছু হবে ভাবছিস কেন? ভালো কিছু হতে পারে, ভালো কিছু হবে, হইব। শোন, তুই একে প্রেমের প্রস্তাব দিলে সুফিয়ান তোরে ঘুরাইতে পারে। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তার চেয়ে সুফিয়ানের মুখ থেকে সত্যটা বের কর। কিভাবে? তোর মামা তো ভাই আইছিল না? আইলো আইলো না? আইলো কে? গিটগিজ। বেড়া, তুই ওই বিলাতির সাথে সুফিয়ানের সামনে ঘেঁষে ঘেঁষে কথা বলবি, পারবি না? পারবো, কিন্তু এতে লাভ কি? ঈর্ষা হইব সুফিয়ানের, দেখবি আগুনের মতো জ্বলবে, আর জ্বলতে জ্বলতে মুখ ফুসকে সত্যটা বলে দিবে। তাহলে এখন আমাদের কি করতে হবে? ওই বিলাতি আইসে ঘুরতে, ওরা ক্ষেতের ওই দিকে ঘুরতে নিয়ে যা, সুফিয়ানকে দেখায় দেখায় কথা বলবি। তারা অতিথিশালায় গেল। আমজাদ নোটে কিছু লিখছে। দুজন দাসী তার ব্যাগপত্র গুছিয়ে রাখছে। মেয়েদের নুপুরের আওয়াজ পেয়ে চোখ তুলে তাকায়। ফারদিনা আগ বাড়িয়ে বলল, আমি ফারদিনা, এই বাড়ির একমাত্র মেয়ে। আপনি নিশ্চয় কিরগিজ, একজন পর্যটক। ঠিক বললাম তো? হ্যাঁ। তোমাদের গ্রাম অনেক সুন্দর, পুরোটা দেখা হয়নি, তবে এখন যখন এসেছি দেখে নিব। আপনি কিরগিজস্তানের কোথায় থাকেন? আমি বিশেক থাকি। তোমার রিয়া হয়েছে? ফারদিনা আমজাদ এর কথা শুনে হেসে উঠল। বলল, ওটা রিয়া না, বিয়া, অর্থাৎ বিয়ে। আর হচ্ছে না, হয়েছে, হবে। তোমার বিয়ে হয়েছে? এভাবে হবে। নিন, এবার বলুন, তোমার বিয়ে হয়েছে? এবার ঠিক আছে না হয়নি? এখানে আসার পর খুব অস্বস্তি হচ্ছিল, এখন তোমাকে পেয়ে মনে হচ্ছে একজন সঙ্গী পেলাম। চলুন, আপনাকে আমাদের আশপাশটা দেখাই। তোমরা যাও, আমি পোশাক বদলে আসছি। রশিদ তালুকদার দুশ্চিন্তায় আছেন। নতুন জমি ফসলের জন্য উন্মুক্ত করেছে। এখন এই সময় সারা বছরের জন্য ধান, শাক, সবজি, ফলমূল রোপণ করা। আজ 4 জন কৃষক অনুপস্থিত, কাজে আসেনি। আজকে বীজ রোপণ না করলে আর একদিন পিছিয়ে যাবে। রশিদ এটা মানতে পারছে না। তিনি সোফায় বসলেন, কুদ্দুসকে ডাকলেন। লম্বা কণ্ঠ। কুদ্দুস হাজির। বলল, এত জোরে ডাকলেন, কিছু হয়েছে? কিছু হলে কি খুশি হতেই? হঠাৎ ছাড়া, আমার মাথাটা টিপে দে, ব্যথা করছে। কুদ্দুস মাথা টিপতে টিপতে বলল, এত চিন্তা কিসের? কি ভাবছেন? 4 জন কৃষক আজ খেতে আসেনি, আজকেই বীজ রোপণ করতে হবে। বাকি যারা এসেছে ওরা সব সামলাতে পারবে না। এটা দুশ্চিন্তার কি না? হ্যাঁ, দুশ্চিন্তার বিষয়। সমস্যার কথা তো শুনলে, এখন সমাধান দে। কুদ্দুস ঢোকিল। কীভাবে সমাধান দিবে? রশিদ এর বিচক্ষণ প্রশ্ন, কিন্তু তার প্রশ্ন না দিতে পারলেও যে কটু কথা শুনতে হবে। প্রশ্নের উত্তর না দিতে পারলেও যে কটু কথা শুনতে হবে। কী হলো, সমাধান দে। কুদ্দুস তাকায় সিঁড়ির দিকে। রায়ান আরিফ সাহেব নিচে নামছে। কুদ্দুস বলল, আপনার 4 ছেলেকে দিয়েই তো কাজটা সম্পূর্ণ করতে পারেন। রশিদের দিকে কটমট করে তাকালো। কুদ্দুস এর হাত সরিয়ে দাঁড়িয়ে পড়ল। কুদ্দুস ভয়ে পেল। রশিদ বলল, তোকে আমার মাঝে মধ্যে খুব ভালো লাগে। তুই গাধা হলেও বুদ্ধিমান। ঠিক বলেছিস। ওদের দিয়ে আজ বাকি কাজ সেরে নেব, এতে করে মজুরিও বেঁচে যাবে। কিসের মজুরি আব্বা? জিজ্ঞেস করলো সাহেব। রশিদ বলল, তোরা এখনই পোশাক বদলেন, এরপর খেতে গিয়ে বীজ বপন করবি। এটা আপনি কি বলছেন আব্বা? বলল আরিফ। পিতার আদেশের উপর প্রশ্ন ছোড়া পাপ, জানিস তো? আজ যে 4 জন কৃষক আসেনি, ওদের কাজ তোরা করবি, পারবি না? তারা 3 জন 3 জনের দিকে চাওয়াচাই করলো। এর মধ্যে এরকম কাজের জন্য তারা যেন মোটেও প্রস্তুত না। কুদ্দুস আড়ালে হাসলো। জমিদারের ছেলেরা খেতে কাজ করবে, ওর বেশ আনন্দ হচ্ছে। রশিদ বলল, কী হলো, কথা কানে গেল না? শিগগিরই যা। রায়ানকে দেখতে পাচ্ছে না? ও কোথায়? ওর শরীরটা ভালো নয়, শুয়ে আছে ঘরে, বলল আরিফ। রাশিদ বলল, ওসব বায়না চলবে না, ও
ওকে নিয়ে যা। চার ভাই পোশাক বদলে লুঙ্গি পরলো, সাথে স্যান্ডো গেঞ্জি, মাথায় গামছা বাঁধলো। এরপর রওনা হয় ক্ষেতের দিকে। ফারদিনা, আমজাদ, ঝিলমিল তারাও ক্ষেতের দিকে চলে যায়। ক্ষেতের অন্যান্য কৃষকরা জমিদারের ছেলেদের দিকে হাঁ হয়ে তাকিয়ে রইল। ফারদিনা, ঝিলমিল একে অপরের সাথে চাওয়াচাই করলো। রশিদ উপস্থিত হন ক্ষেতের ধারে, সাথে অনুযায়ীগণ। ফারদিনা আশেপাশে তাকালো, সুফিয়ান কোথাও নেই। হাবলু, বদরু ওরা ক্ষেতে কাজ করছে। রশিদ গলা উঁচিয়ে বলল, কি হলো আমার পুত্ররা? খেতে নেমে পড়ো, সময় কম। তারা খেতে নামলো। হাতে ফসলের বীজ নিয়ে দাঁড়িয়ে আসে, তবে ঠিক কিভাবে বীজ রোপণ করবে তারা জানে না। কুদ্দুস রশিদকে বলল, সর্দার একটা কথা বলি। বল। আপনার ছেলেরা খেতে চাষ করছে, আপনার খারাপ লাগছে না? না মানে আশেপাশে সবাই তো দেখছে। কর্মে লজ্জা নেই, কর্মই হয়। সৎ কাজে সম্মান মারে। কি বারে? জি, সম্মান। আদিব হাতে ধানের রোপণ চারা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। কিভাবে এটি রোপণ করতে হয় সে জানে না। ধীরে ধীরে নিচের দিকে চারা নিয়ে ঝুঁকলো। ঠিক সেই মুহূর্তে তার হাত কেউ ধরে ফেললো। চোখ তুলে তাকায় আদিব। সুফিয়ান। আদিব বলল, তুই এখানে? যা, তোর কাজ কর, আমি সামলে নিতে পারবো। সুফিয়ান বলল, রোপণ চারা আমার কাছে দে। শুনেছি তো শরীর খারাপ, বাড়িতে গিয়ে বিশ্রাম নে। সুফিয়ান হাত থেকে রোপণ চারা নিয়ে নিল। রশিদ তালুকদার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন। ঝিলমিল ফারদিনা আগে ফিসফিস করে বলল, তোর বাঁশিওয়ালা চলে আইছে। রাখাইল হইলেও বেটার মধ্যে একটা ভাব আছে। কি বলিস? নজর দিস না তোর দুলা ভাই। আমজাদ বলল, তোমার ভাইয়ের সাথে যে চারা নিল সে কে? সে সুফিয়ান, রাখাল বাঁশিওয়ালা। সুফিয়ান এবার ঘুরে ফারদিনার দিকে দেখলো, এরপর চারা রোপণ শুরু করে। তার দেখা দেখি সবাই বীজ চারা রোপণ করতে শুরু করে। রশিদ বিড়বিড় করে বলল, এই বেটা খুব বুদ্ধিমান। থেমে কুদ্দুসকে লক্ষ্য করে বলল, সবার জন্য জলের ব্যবস্থা কর, ওদের পিপাসা লাগবে। আজ রোদ খুব কড়া, সূর্য একদম মাথার উপর, রোদ খুব কড়া। সুফিয়ান গলা উঁচিয়ে বদরুকে বলল, জল নিয়ে আয়, খুব জল তেষ্টা পেয়েছে। ফারদিনা বলল, আমি নিয়ে আসছি। সায়েম, রায়ান, আরিফ বলল, আমাদেরও দে। ফারদিনা কুদ্দুসের হাত থেকে জল নিল। রশিদ শুধু তাকিয়ে রইল, কিছু বলতে চেয়েও পারল না। ফারদিনা জল নিয়ে তার ভাইদের অতিক্রম করে সুফিয়ানের দিকে গেল। সায়েম, আবির সহ সবাই অবাক হয়ে গেল। সুফিয়ান হাতে চারা নিয়ে বলল, জল তোমার কাছে চাইনি, তুমি নিয়ে আসলে কেন? সবাই দেখছে, দেখুক, জল খেয়ে নাও। সুফিয়ান ঘুরে আমজাদের দিকে দেখে বলল, বিলাতিকে? ও হচ্ছে আমজাদ, নুরবেক পর্যটক একজন। তুমি ওর সাথে গা ঘেঁষে কথা বলছো কেন? গা ঘেঁষে কোথায় বললাম? আমার চোখ চারটে। কয়টা? চারটা। হ্যাঁ, আমি চার চোখ দিয়ে সব দেখি। যাক, পাগলে ভালোই মানাবে। ফারদিনা রেগে বলল, তোমার জল খেতে হবে না বলে মুখ ভেঙচি দিল। হাতে কাদা লেগেছে, কিভাবে খাই? আমি খাইয়ে দিই? না, কলঙ্ক লাগবে। পূর্ণতার প্রথম কলঙ্ক, কলঙ্ক থেকেই পূর্ণতা আসবে। সুফিয়ান চোখ ভাঁজ করে বলল, এর মানে? ফারদিনা থতমত খেয়ে বলল, তুমি বুঝবে না। তুমি তোমার কাদা মাখা হাত আমার শাড়ির আঁচলে মুছে নাও, এরপর জল খাও। সুফিয়ান সবার দিকে তাকালো, তাদের দিকে কেউ তাকিয়ে নেই। রশিদ তালুকদার আমজাদের সাথে কথা বলছে, এই সুযোগে জল খাওয়াই যায়। সুফিয়ান ফারদিনার শাড়ির আঁচলে হাত মুছল, জলের পাত্র উঁচিয়ে হাঁ করে জল খেয়ে নিল। ফারদিনার কাছে দৃষ্টিটি আনন্দদায়ক লাগলো। সে নিঃশব্দে হাসল। সায়েম কাদার মধ্যে ধপ করে বসে পড়ল, বলল, এইসব কাজ আমার দ্বারা হবে না, কাদায় মেখে গেছি, ধুর। আব্বা দেখলে বকাবকি করবে, উঠে দাঁড়া। রায়ান বলল। সুফিয়ান তাদের কথোপকথন শুনে বলল, তোরা চলে যা, আমি সামলে নেব। পাক্কা তো? সায়েম জিজ্ঞেস করলো। খুশিও হলো, আমি মিথ্যা বলি না। সায়েম খুশি মনে উঠে দাঁড়ালো। ক্ষেত ছেড়ে গেলেই একগাদা কথা শুনতে হবে, সে কথা শোনার জন্য প্রস্তুত, কিন্তু কাদা মধ্যে থাকতে নয়। কোনো কাজে অভ্যস্ত না থাকলেও সে কাজ কীভাবে করে? অসম্ভব রকম কঠিন মনে হয় সেই কাজ। দুপুর গড়িয়ে সন্ধ্যার আগমন। সুফিয়ান বৈঠকে বসেছে। সোলেমান, লালমিয়া, বদরু, হাবলু তার সামনেই। আজ তারা খোলা মাঠের উপর অবস্থান করছে। সুফিয়ান একটা গাছের কুণ্ডুর উপর বসা, একটা সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়া নিজের দিকেই আসছে, বাতাস বয়ে তার দিকে যাচ্ছে, সুতরাং সিগারেটের ধোঁয়া যাবে। বদরু বলল, এত সিগারেট খাওয়া ঠিক না, পরে শরীরে ক্ষতি হবে। সুফিয়ান ছোট্ট করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
ক্ষতি হবে জেনেও জীবনে অনেক কাজ আমরা করি, ঝুঁকি নিতেই হবে। ঝুঁকিপূর্ণ কাজে আমাদের সফলতা দিকে ঠেলে দেয়। অদ্ভুত ভিত্তিহীন মনে হলো সুফিয়ানের কথা। সিগারেটের সাথে সফলতার দেখা আছে বলে মনে হয় না। তবুও সে যখন বলেছে নিশ্চয়ই এর মানে আছে। আজ আমাদের কাজ কেমন লাগলো আপনার? জিজ্ঞেস করলো হাবলু। মোটামুটি ভালো ছিল, আরও মনোযোগী হতে হবে। যে কোনো কাজ মনোযোগ দিয়ে করতে হয়, বুঝছিস? বুঝেছি, হাবলু বলল। সুফিয়ান সিগারেটের পোড়া অংশ ফেলে বলল, সলেমান, কাল রাতে সারা গ্রামে চক্কর দিয়েছি। কিছু দেখেছিস যা তোর কাছে অস্বাভাবিক মনে হয়েছে? সলেমান মাথা হলো না। চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। সলেমান বলল, আমি খোলা রেখেছি, শীতের মধ্যে মাফলার কানটুপিও পরিনি। ওর কথা শুনে সকলে বেশ হাহা শব্দে দাঁত বের করে হেসে উঠল। বজ্জু বলল, খোলা মানে কাপড়ের আড়াল থেকে খোলা না, কড়া নজরদারি রাখতে হবে। মজিদ মিয়া রাস্তা দিয়ে যাচ্ছিল, সুফিয়ানকে দেখে মাঠের দিকে এগিয়ে এলো। সুফিয়ান বলল, চাচা আপনি? চোখ মুখ শুকনো লাগছে, কিছু হয়েছে? মজিদ মিয়া ক্ষীণ শব্দে বলল, আর কি হইব, এই গ্রামটা এখন জাহান্নামে পরিণত হয়েছে। অর্থ থাকলে আমি দূরে চলে যাইতাম। কি হয়েছে আমাকে বলুন। দুঃখের কথা ভাগ করলে দুঃখ কমে। এটা ছোটবেলায় আপনি আমাকে শিখিয়েছেন। না, বাদ দাও, তুমি এদের সঠিক শিক্ষা দাও, চোর থেকে ভালো মানুষ হওয়ার। সুফিয়ান বিরক্ত নিয়ে বলল, ওদের কথা ছাড়ুন, আপনার কি হয়েছে তাই বলুন। আমি শামসুলের বাড়িতে গেছিলাম, ওরা ওর শোকে আছে, ভাবলাম একটু সান্ত্বনা দিই। পরে কি হলো? আমি দেখলাম ওরা অনেক আনন্দে আছে, দুজন মিলে হাসাহাসি করতেছে। আমরা দেখে হাসি থামাইয়া দিল। কারো সন্তান মারা গেলে তারা এমনি হাসতে পারে? আমি আইজ দেখলাম। ওগো, মাথায় মনে হয় খারাপ হইয়া গেছে। সুফিয়ান বলল, শুনেছি শামসুলের বউয়ের শরীর খারাপ, শহরে নিয়ে যাবে ডাক্তার দেখাতে। তাহলে বাড়ি কি করছে? আজ এই পর্যন্তই। পরবর্তী পার্ট নিয়ে খুব দ্রুত আসবে আপনাদের মাঝে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।